দুপুরের বিরতিতে আবারও মানুষের আনাগোনায় মুখরিত হয়ে উঠেছে ভার্সিটির মাঠ। সবাই যা যা নিজের কাজে ব্যস্ত। বিশাল এক গাছের ছায়ার নিচে বসার জন্য সাজিয়ে রাখা হয়েছে কয়েকটি বেঞ্চ। বেঞ্চের দুপাশে বসে আছে সানায়া আর হিমা, আর মাঝে বসে আছে মায়া। সানায়া আর হিমা অনর্গল একটার পর একটা কথা বলে যাচ্ছে, কিন্তু এই মুহূর্তে মায়ার সবকিছুই অসহ্য লাগছে। কিন্তু এই মুহূর্তে কিছুই বলতে চাচ্ছে না। নিজের প্রবলেমের জন্য শুধু শুধু প্রিয় মানুষ দুটোর মুড অফ করার কি দরকার। কিন্তু এদের দুজনের থামার তো নাম গন্ধও নেই। ব্রেক টাইমে শুরু হতে চেইনা ক্যাম্পাসে পা রেখেছে, সাথে সাথে দুই সিনিয়র এসে প্রপোজ করে দিল। সারাদিনের ঘটনার পর ওসব আর সহ্য হয়নি, কিন্তু যথাসম্ভব চেষ্টায় সেগুলো ভদ্রতার সাথে রিজেক্ট করে দিয়েছে। সানায়ার হিমা এখন তাদের আবোল তাবোল গল্প বাদ দিয়ে হাবিব শিকদারকে নিয়ে কথা বলছে। হিমার তেমন কিছু মনে না থাকলেও সানায়া মোটামুটি হাবিবকে চেনে। তার সাথে কিছুটা খাতির সানায়ারও ছিল, আর সেই হাবিব আঙ্কেল তাদের প্রিন্সিপাল। এই খুশিতে যেন আত্মহারা। মায়া ফিরে আসার পর সবকিছুই বলেছে সানায়া আর হিমাকে। চাইলে হয়তো পরেই বলতো, কিন্তু সানায়া আর সেটা হতে দেয়নি। ওদের জোর করায় মায়াও আর হেলা করেনি। তারা গল্প করার মাঝে তাদের থেকে অনেক দূরে হঠাৎ সানায়া দেখলো তাসিয়া আর জেসিয়া আগুন চোখে তাদের দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে পারলে এক্ষুনি কাচ্চা যেন কিলে খাবে মায়াকে। এটা দেখে সানায়া ভেঙচি কেটে বলল, আজকালকার এসব কুকুরের চেয়ে রাস্তার কুকুরও অনেক ভালো আছে। আর যাই হোক, তারা মানুষকে কাচ্চা চিবিয়ে খেতে চায় না। সানায়ার কথা শুনে হিমা আশপাশে দেখতে যা বোঝার বুঝে গেল। মায়াও বুঝতে পেরেছে সানায়া কথাটা কেন বলল, কিন্তু বরাবরের মতো চুপ করেই রইল। কিন্তু হিমা ছাড়ছিল না, বরং সে আর সানায়া সমান তালে হাসিতে মেতে উঠল। মায়াও জানে তার বান্ধবী দুটো কেমন। এদিকে তাসিয়া আর জেসিয়া দূরে থেকে কোনো কিছু শুনতে পায়নি, কিন্তু ওদের হাসি দেখে দুজনের প্রচন্ড রাগ হলো। মনে হলো আগুনে ঘি ঢালা। কিছুক্ষণ এভাবে অতিক্রম হওয়ার পর হিমা খেয়াল করলো তারাই শুধু বকবক করে যাচ্ছে, কিন্তু মায়া কিছুই বলছে না। বরং মায়ার চেহারা কেমন যেন বিধ্বস্ত লাগছে, চোখগুলো কেমন রক্ত লালের মতো হয়ে আছে। যেহেতু মায়াকে তারা ছোট থেকে জানে, সেহেতু তারা জানে মায়া একমাত্র ঠিকভাবে ঘুমাতে না পারলে তার এমন অবস্থা হয়। কিন্তু আগে তো এমন কিছু হলে মায়া রাগে ভাঙচুর করত, চিল্লাচিল্লি রাগারাগি করে কেমন পাগলের মতো হয়ে যেত। আর সেই মায়া কিনা এভাবে নিশ্চুপ বসে আছে। তাদের মায়ের যে আজ এত পরিবর্তন, সেটা তো সে বিশ্বাসই করতে পারছে না। আবার হঠাৎই মনে হলো এমনটা কেন হতে যাবে। কাল রাতে তো মায়ের বাসায় তারাও ছিল। মায়াকে দেখে তো তেমন কিছু মনে হয়নি, যাতে মনে হয় মায়া কোনো সমস্যায় ছিল যার কারণে সে রাতে জেগেছে। তাহলে মায়া কি রাতে ঘুমায়নি? আর বেশি কিছু না ভেবে হিমা মায়াকে বলল, মায়া, তোর কি রাতে ঠিকভাবে ঘুম হয়নি? তোর চোখ মুখ এমন লাগছে কেন? হিমার কথা শুনে মৃদু কম্পনে কম্পিত হয়ে হিমার দিকে ফিরে তাকালো, কিন্তু মায়া কিছু বলল না। এদিকে সানায়া ব্যাপারটা খেয়াল করলো। এরপর আর কথা না বাড়িয়ে হিমা বসা থেকে উঠে দাঁড়ালো। এরপর চিন্তিত ভঙ্গিতে কি যেন ভেবে বলল, সানায়া, তুই একটু মায়াকে দেখে রাখ। আমি ক্যান্টিন থেকে ওর জন্য একটা স্ট্রং ব্ল্যাক কফি আর তোর আর আমার জন্য কোল্ড কফি আনছি। হিমা দাঁড়া, আমিও যাবো তোর সাথে। এই মায়া কি বাচ্চি, দিন দিন সত্যি বাচ্চা হয়ে যাচ্ছে। ঘুমানোর সাথে সাথে খাওয়া দাওয়ারও 12টা বাজিয়েছে হয়তো। ওর জন্য কিছু খাবারও আনছে, দেখছিস না চেহারার কি হাল। সানায়া আর হিমার কথা মায়া চুপ করে শুধু শুনলো, কিন্তু কিছু বলল না। ওরাও আর দেরি না করে ক্যান্টিনের দিকে চলে গেল। মায়া যেখানে বসে আছে এই জায়গাটা বর্তমানে একদম শুনশান। সবার ভিড়ই এখন ক্যান্টিনের আশেপাশে। মায়া এক হাতের তালু কপালে ঠেকিয়ে মাথা নিচু করে চোখ বুজে বসে আছে। সময় যত যাচ্ছে তার মেজাজ তত বিগড়ে যাচ্ছে। এখানে ঘুমানোরও কোনো অপশন নেই, আবার এই অবেলাতে তার কোনোদিনও ঘুমও আসবে না। মনে মনে ভাবলো সানায়া আর হিমা কফি নিয়ে আসবে, তাতেই হয়ে যাবে। মায়া চোখ বুজে নিচের দিকে মাথা দিয়ে রাখা অবস্থাতেও বুঝতে পারলো তার সামনে কয়েকজন দাঁড়িয়ে আছে। প্রথমে ভেবেছিল সানায়ারা এসেছে হয়তো, পরক্ষণে বুঝতে পারলো ওরা দুজন নয়, তার সামনে অন্য একজন দাঁড়িয়ে আছে, আর তার আশপাশ ঘিরে হয়তো আরো কয়েকজন। কিন্তু মায়া মাথা উঁচু করলো না,
বরং শুধু চোখ দুটো আলগোছে খুলল। মাথা নিচু থাকায় শুধু কোনো পুরুষ মানুষের জুতো জোড়া দেখতে পেল। বুঝতে পারলো এটা সিক্ত সাদাব বা তিহান নয়, বরং অন্য কেউ। এরই মাঝে মায়ের সামনে দাঁড়িয়ে থাকা লোকটি মায়ের দিকে ঝুঁকে কিছুটা ফিসফিস করে বলল, হ্যালো, তেজ মায়া বেবি, কথা শুনতে পারছো আমার? নাকি আমার স্বপ্ন দেখতে দেখতে ঘুমিয়ে গিয়েছো? এত মিস করেছিলে বুঝি আমায়? তা আমাকে বললেই তো হতো, আমি তোমার। এ পর্যন্ত কথা শেষ হতেই সামনে দাঁড়ানো লোকটি সহ আশেপাশের কয়েকটি পুরুষশালী কণ্ঠের হাসিতে ছেয়ে গেল চারপাশ। কিন্তু মায়ের কাছে সবকটা হাসি জঘন্য বিশ্রী ঠেকল। এবার মায়া মাথা তুলে তাকিয়ে দাঁড়ানো লোকটিকে দেখল। গলায় ভার্সিটির আইডি কার্ড ঝুলছে। আইডি কার্ড দূর থেকে খেয়াল করে বুঝলো ছেলেটা তাদের ভার্সিটির আর অনার্স ফাইনাল ইয়ারের। কিন্তু মায়ার মনে হচ্ছে এই ছেলেকে সে অন্য কোথাও একবার দেখেছে। হ্যাঁ, তাসিয়া আর জেসিয়ার সাথে কয়েকবার দেখেছে। ওদের সাথে মনে হয় ভালোই খাতির আছে। ছেলেটার চুলগুলো স্টাইল করে কাটা, বেশভূষা উন্নত মানের আর পরিষ্কার। গা থেকে করা পারফিউমের গন্ধ বারবার নাকে লাগছে। চেহারা একদম ফর্সা না হলেও ত্বক উজ্জ্বল শ্যামলা বর্ণের। অন্য মেয়েদের কাছে ছেলেটাকে বেশ ভালো লাগলেও মায়া যেন আগাগোড়াই বিশ্রী লাগলো। মায়া উপর দিকে তাকাতে ছেলেটা বাঁকা হাসি হেসে বলল, চিনতে পেরেছো আমায়? ও, তুমি আমায় চিনবে কিভাবে? আমি তোমার ভার্সিটির সিনিয়র, কিন্তু তুমি চাইলে আরো কিছু হতে পারি। আবারও তারা অট্ট হাসিতে হেসে উঠল। মায়া বুঝতে পারলো এরা কিসের জন্য এসেছে আর কি মিন করতে চাচ্ছে। কিন্তু মায়া যেন এখন একদম শান্ত। এতক্ষণ যে ঘুমের কারণে তাকে বিধ্বস্ত লাগছিল সেটাও এখন প্রায় গায়েব। তার এই নীরবতা কিসের ইঙ্গিত তা কি কেউ জানে? মায়া পুরো সময়টাই চুপ করে রইল, আর তারা অজস্র বাজে ইঙ্গিত আর কথা বলতে থাকলো। যাওয়ার আগে ছেলেটা মায়ার কানে কানে বলে গেল, দরকার পড়লে আমার কাছে চলে এসো। আবার ভার্সিটির মাঝেই কিছু করতে বলো না, আমার কিন্তু আবার লজ্জা লাগে। ঠিকানা লাগলে আমাকে বলো, গাড়ি পাঠিয়ে দিব। একটা বিশ্রী বাঁকা হাসি দিয়ে ওরা সব কয়টা মিলে চলে গেল। মায়া বরাবরের মতো পুরো সময়টাই চুপ থাকলো, কিন্তু ছেলেগুলোর শেষের বিশ্রী কথা আর কর্মকাণ্ডগুলো দূর থেকে একজন শুনে ফেললো। মায়া স্বাভাবিক থাকলেও সাদাফ নিজের ছোট বোন সমতুল্য মেয়েটার সাথে ঘটে যাওয়া এমন ঘটনা মানতে পারল না। তার চোখ মুখ লাল বর্ণ ধারণ করেছে, ফর্সা চেহারাটা রাগে চোটে লাল হয়ে গিয়েছে। সাদাফ ক্রমাগত কাঁপছে। ছেলেগুলো চলে যেতে ধরলে সাদাফের হুঁশ এলো। সাদাফ আর সহ্য না করে যেই না ছেলেগুলোকে পেছন থেকে মারার প্ল্যান করবে, তার আগে মায়া সাদাফকে দেখতে পেয়ে পেছন থেকে হাত টেনে আটকালো, যে কারণে সাদাফ ওই মুহূর্তে ছেলেগুলোর সাথে আর কিছু করতে পারল না। কিন্তু মায়ের দিকে রক্তলাল চোখে তাকিয়ে ভারী গলায় বলল, তুমি কি চাও আমি ওই কুত্তাগুলোকে ছেড়ে দেই? প্রিন্সিপালের রুম থেকে ফেরার পর সিক্ত কোথায় গায়েব হয়েছে কে জানে। সাদাফ সিক্তকে খুঁজতে আশেপাশে ঘুরে বেড়াচ্ছিল, কিন্তু এখানে এসে সে এমন কিছুর সম্মুখীন হবে তা জানা ছিল না। এই ভার্সিটিতে অনেক ছেলে পেলে টাকা আর বাপের ক্ষমতার জোরে ছোট বড় গ্যাং রয়েছে। ভার্সিটিতে এগুলো অ্যালাউ না থাকলেও ভার্সিটির বাইরে এরা সবাই তাদের দাপট দেখিয়ে কুকীর্তি সুকীর্তি সবই করে বেড়ায়। কিছুক্ষণ আগে মায়াকে বিরক্ত করে ছেলেগুলো সেরকম দলেরই। মায়ের সাথে যে ছেলেটা কথা বলল তার নাম ইয়াশ। ছেলেটা হিন্দু ধর্মের, আর তার আরেকটা পরিচয় হলো সে জেসিয়ার ভাই জিসানের বেস্ট ফ্রেন্ড। জিসান আর ইয়াশ একই বেচের আর ক্লাসমেট, সাথে বেস্ট ফ্রেন্ডও। সেই কারণে জিসানের মতো এই ছেলেটাও স্বভাব চরিত্রে একেবারে খারাপ। ভদ্রমেয়েরা একে একেবারেও সহ্য করতে পারে না। ছেলেটার বাবা ধনী হওয়ায় তাদের নিজস্ব বারও আছে, তবে ইয়াশ তার দলবল নিয়ে শহরের এক বিলাসবহুল বাংলোতে সময় কাটায়। কি হলো, কথা বলছো না কেন? তুমি সব সাপোর্ট করো? তুমি তো এমন মেয়ে নাও মায়া। সাদাফের প্রশ্নের উত্তরে শান্ত কণ্ঠে মায়া বলল, না, আমি এসব সমর্থন করি না, কিন্তু আমি চাই না আপনি এসবের মাঝে জড়ান। এছাড়া ওরা আপনার সিনিয়র, এই মুহূর্তে ঝামেলা করে আর কোনো লাভ নেই। এমনিতেই সারা দিনের ঘটনায় আমার মন মেজাজ একদম ভালো নেই। সিনিয়র হয়েছে তো কি হয়েছে? আমি ছেড়ে দেব নাকি? ওরা আমার বোনের সাথে, ওদের মেরে যদি ভার্সিটি ছাড়তে হয় তো রাজি আছি, কিন্তু ওদের আমি
এবারের মতো এসবে জড়াবেন না। নেক্সট টাইম এমন কিছু আবার ঘটলে সবার আগে আপনাকে ইনফর্ম করব। তখন আপনি যা ইচ্ছে তা করতে পারবেন, কিন্তু আমি কোনো বাধা দিব না। সাদাফ এতক্ষণে কিছুটা শান্ত হয়েছে, এবার কিছুক্ষণ থেমে বলল, ঠিক আছে, নেক্সট টাইম এমন কিছু আবার হলে আমি ওদেরকে খুনই করে ফেলবো। কথা শেষ করে সাদাফ আর দাঁড়ালো না, গম্ভীর চেহারা নিয়ে অন্যদিকে হাঁটতে লাগলো। মাঝপথে সাদাফের সাথে সানায়াদের দেখা হলে সানায়া নিজে থেকে কথা বলতে চাইলেও তা আর পারল না, কারণ সাদাফ ততক্ষণে তাদের পাশ কাটিয়ে চলে গিয়েছে। অন্য সময় হলে ইগনোর করায় সানায়া হয়তো রেগে গিয়ে উল্টো পাল্টা কিছু একটা বলে দিত সাদাফকে, কিন্তু এবার তা না করে হাসতে হাসতে হিমাকে বলল, এই হিমা, এই জাহিদ খানটার কি হয়েছে রে? মায়ের কাছ থেকেই মনে হয় এলো। মায়ের যা আজকে মেজাজ, বেচারাকে হয়তো মায়া আজ ধুয়েই দিয়েছে। কথা শেষ করে সানায়া হাসিতে ফেটে পড়ল। দূর থেকে সানায়ার কথা সাদাফও শুনতে পারল, কিন্তু কোনো প্রতিক্রিয়া করলো না। এদিকে সানায়ার কথায় হিমাও তেমন না হেসে বিরক্ত হলো। এরপরে তারা দুজন মায়ের কাছে চলে গিয়ে মায়াকে কফির সাথে সাথে জোর করে কিছু খাবার খাইয়ে দিল। তারা অনেকক্ষণ গল্প করলেও মায়া কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনা সম্পর্কে কিছুই বলল না। সাদাফ অনর্গল সিক্তকে ফোন দিয়ে যাচ্ছে, কিন্তু সিক্তর ফোন তোলার যেন কোনো খবরই নেই। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর অবশেষে সিক্তর দেখা পেল সাদাফ। কোথা থেকে চিন্তিত মুখে ফিরছিল সে। এতক্ষণ কোথায় ছিল, কি কাজে গিয়েছিল, এসব জিজ্ঞেস না করে মায়ের সাথে ঘটা সব ঘটনা এক নাগাড়ে বলে দিল সিক্তকে। সাদাফ ভেবেছিল সিক্ত এসব শুনে হয়তো এখনই একটা কাণ্ড ঘটিয়ে ফেলবে, ভার্সিটিতে হয়তো একটা ছোটখাটো ঝড়ও চলে আসতে পারে, কিন্তু তা না হয়ে সিক্ত স্বাভাবিক ভঙ্গিতে সাদাফকে বলল, ক্লাসে চলো, ক্লাস শুরু হয়ে যাবে, এমনিতেই সকালের ক্লাসগুলো মিস গেছে। কথা শেষ করে শান্ত ভঙ্গিতে প্যান্টের পকেটে দুহাত ঢুকিয়ে তার ডিপার্টমেন্টের দিকে এগোতে লাগলো। আর এটা দেখে সাদাফ যেন আকাশ থেকে পড়লো। আজ তার সাথে কি হচ্ছে, কি এসব কাদেরকে দেখছে সে? তার নিজের বন্ধু সিক্তকে এত বছর কাছ থেকে দেখেও এখন তার সম্পূর্ণটাই অচেনা লাগছে সিক্তকে। ততক্ষণে কি যেন ভেবে মুচকি হাসলো সে। এরপর সিক্তর পিছে পিছে সেও ক্লাসের দিকে চলে গেল, আর মনে মনে ভাবতে লাগলো সে জানে সিক্তকে নিয়ে তার অনুমান কখনো ভুল হবে না। সিক্ত চলে যাওয়ার পর সাদাফ যখন ওর পিছে পিছে যাচ্ছিল, তখনই হঠাৎ মাঝপথে সানায়াস দেখা পেল। কিছুটা দূরে মাটির উপরে থাকা ঘাসের সাথে লেপ্টে বসে আছে। সাদাফ একবার আশেপাশে তাকিয়ে দেখলো মোটামুটি সবাই ক্লাসে চলে গিয়েছে। দূরে দূরে দু একজনের দেখাও অবশ্য মিলছে। সানায়াকে প্রথমে অন্য কেউ ভেবেছিল সাদাফ, কিন্তু পরে একটু ভালোভাবে খেয়াল করে দেখলো না, ওইটা সানায়াই। কিন্তু ওখানে বসে কি করছে ও, আর এখনো ক্লাসে বা যায়নি কেন? সানায়া সাদাফের বিপরীতে মুখে বসেছিল দেখে সাদাফ দূর থেকে ঠিক কিছু বুঝতে পারলো না। এরপর আর বেশি না ভেবে সে তাড়াতাড়ি দৌড়ে সানায়ার কাছে চলে গেল। পেছন থেকে গিয়ে সাদাফ বুঝতে পারলো সানায়া বসে বসে কাঁদছে। সাদাফ বুঝতে পারলো না আসলে কি হয়েছে। এরপর ওর সামনে যেতে দেখলো সানায়ার ডান পায়ে একটা বড়সড় কাচের টুকরো ঢুকে গিয়েছে, আর সানায়া ভয়ে সেটাতে হাত দিতেই পারছে না। এদিকে সাদাফ বুঝতে পারলো না এই কাচের টুকরো কোথা থেকে এলো। ভার্সিটির ক্যাম্পাস তো সব সময় পরিষ্কারই করা হয়। একটু আশেপাশে তাকিয়ে একটা ভাঙা কোল্ড ড্রিঙ্কের বোতল চোখে পড়লো, আর সেখানে দেখলো মাটিতে কিছুটা পোতা অবস্থায় ছোট একটা পাথর। সাদাফ বুঝতে পারলো কেউ খেয়ে দিয়ে বোতলটাকে ডাস্টবিনে না ফেলে মাটিতে ফেলেছিল, আর পাথরের গায়ে লেগে বোতলটি ভেঙে গিয়েছে। মনে মনে চরম বিরক্ত হয়ে বলল, এই ফার্স্ট ইয়ারের গুলো এরকমই, প্রতি বছর যতই ভালো করে বুঝিয়ে বলি না কেন, কানের নিচে এদের দু চারটা না দিলে এদের শিক্ষা হয় না। এরপর কপালে ভাঁজ থাকা অবস্থায় সানায়ার উদ্দেশ্যে বলল, এখানে ভাবে বসে থাকলে কি পা ঠিক হয়ে যাবে নাকি? টান দিয়ে কাজটা টান দিয়ে তুলে ফেলো। সাদাফের কথায় সানায়া ঠোঁট উল্টে কাঁদো কাঁদো চেহারা নিয়ে বলল, আমার ভয় করছে। সানায়ার কথা শুনে সাদাফের কপালে আবারও ভাঁজ পড়ল। সারাদিনের ঘটনা আর এই মধ্য দুপুরে গরমে অতিষ্ঠ হয়ে তারও মেজাজ অলরেডি বিগড়ে রয়েছে। তাই অন্য সময়ের মতো সানায়ার সাথে মজা করার মন মানসিকতা তৈরি হলো না। ফিসফিস করে সাদাফ বলল,
বিউটি উইদাউট ব্রেইন। সাদাফ ফিসফিস করে বলল। সানায়া তা শুনে ফেললো আর রাগী চেহারা নিয়ে মুখ তুলে দাঁড়িয়ে থাকা সাদাফের দিকে চেয়ে বলল, এখানে আপনাকে আসতে কে বলেছে? হেল্প যখন করতে পারবেন না তাহলে চলে যান। পায়ে কাঁচ ঢুকিয়ে কাঁদছে অথচ তার তেজ কমছে না। আপনি কিন্তু এবার বেশি করছেন। চুপ করো তুমি। এমনিতেই সবার কাজকর্মে নিজের মেজাজ খারাপ হয়ে রয়েছে, আর এদিকে তুমি। আমি কি বলুন? আপনাকে আমি আসতে বলেছি নাকি? আমি বলেছি নাকি? জাহিদ খান, জাহিদ খান প্লিজ আমাকে বাঁচান। আপনার সাহায্য ছাড়া আমি মরেই যাব। সানায়ার কথা শুনে সাদাফ এবার মুচকি হাসলো আর বলল, জায়েদ খানের ঠেকা পড়ে নাই যে তোমার মতো শাকচুনির জন্য তার কাজকর্ম ফেলে চলে আসবে। সাদাফের কথায় সানায়া যেন আরো চেতে গেল আর রেগে গিয়ে আরো কিছু বলতে যাবে, তার আগে সাদাফ বলল, হয়েছে, পরে ঝগড়া করো। যেখানে বসে আছো সেখানে চুপ করে বসে থাকো। ক্লাস হয়তো অলরেডি শুরু হয়ে গিয়েছে। বেশি দেরি করলে স্যার আর ক্লাসে ঢুকতে দেবে না। তখন তোমার সাথে সাথে আমাকে ক্লাসের বাইরে দাঁড়িয়ে থাকতে হবে। কথা বলতে বলে সাদাফ সানায়ার কাছে নিচে বসে পড়ল। এরপর সানায়াকে নানান প্রশ্ন জিজ্ঞেস করতে লাগলো। সবাই যা যার ক্লাসে চলে গিয়েছে, অথচ তুমি এখানে কিসের জন্য ঘুরঘুর করছিলে? আমি মোটেও ঘুরঘুর করছিলাম না। ক্যান্টিনে গিয়ে ফোন রেখে চলে এসেছিলাম। এরপর ক্লাসে গিয়ে খেয়াল হলো ফোন নেই। তারপর আবার ফোন পেয়ে যেই না ক্লাসে ফিরছিলাম তখনই। কাজ ঢুকিয়ে ফেললে তাই তো? আমি তো হিমাকে তেমন জানি না, তবে মেয়েটাকে আমার সাহসী মনে হয়েছে। আর মায়ার কথা না হয়ে বাদই দিলাম। ওর মতো মেয়ে লাখে একটা আছে, কিন্তু তুমি ওদের বান্ধবী হওয়া সত্ত্বেও এই কাচের টুকরো দেখে এত ভয় পাচ্ছ। এত ভীতু হলে চলবে? আমি ওদের মতো অত সাহসী নই ঠিকই, কিন্তু আমি এই কাঁচের টুকরো দেখে ভয় পাচ্ছিলাম না। আমার আসলে হিমোফোবিয়া আছে। মানে রক্ত দেখে ভয় পাও? হুম। আচ্ছা ঠিক আছে, আর ভয় পেতে হবে না। এখন ক্লাসে যাও। এই অবস্থায় কিভাবে যাব? কাঁচের টুকরোতে গেলে এখন আরো রক্ত বের হবে। আমি তো মরেই যাব। সাদাফ মুচকি হেসে উঠে দাঁড়ালো। এরপর সানায়ার দিকে হাত বাড়িয়ে বলল, কিছু হবে না, সব ঠিক হয়ে গিয়েছে। মানে? সানায়ার পায়ের দিকে তাকিয়ে দেখলো তার পায়ে ঢোকা কাচের টুকরোটা আর নেই। তার পরিবর্তে সেখানে রুমাল দিয়ে বেঁধে রাখা হয়েছে। সানায়া প্রচন্ড অবাক হলো। এরপর সাদাফের হাতের সহায়তায় দাঁড়িয়ে সাদাফের মুখের দিকে অবাকের সুরে আর চেহারা নিয়ে বলল, এটা কখন করলেন আপনি? আমি জানি তুমি পৃথিবীর সবচেয়ে সুন্দর বোকা ফুল। মানে বলুন না, কখন করলেন এটা? আমি বুঝতে পারলাম না কেন। বললাম না তুমি বোকা ফুল। আমি জানতাম না যে তোমার হিমোফোবিয়া রয়েছে, কিন্তু এতটুকু বুঝতে পেরেছিলাম তুমি কাচের টুকরো তুলতে কাহিনী করবে। তাই তোমাকে নানা কথায় ভুলিয়ে রাখছিলাম যাতে তুমি কিছু টের না পাও। আর গল্পে গল্পেই তোমার পা থেকে কাচটা তুলে ফেলে দিয়ে সেখানে রুমাল বেঁধে দিয়েছি। আপনি তো দেখছি জাহিদ খান না শাহরুখ খান, একদম ফিল্মি স্টাইলে করে কাজটা করে ফেললেন। এখন জায়েদ খান থেকে শুধু আর শাহরুখ খান। বাহ। এরপর সাদা প্রাণ খোলা হাসি দিতে দিতে সামনে এগোতে লাগলো, কিন্তু সানায়া এগুলো না। সেখানে দাঁড়িয়ে রইলো আর পেছন থেকে মুগ্ধ চোখে সাদাফের হাসি উপভোগ করতে লাগলো। হঠাৎ কেন যেন সাদাফকে নিয়ে তার মাঝে মুগ্ধতা কাজ করতে লাগলো আর মনে মনে ভাবলো, না, এই লোকটা এতটাও খারাপ হতে পারে না যতটা সে ভেবেছিল। পিছনে ফিরে সাদাফ তাকিয়ে দেখলো সানায়া যেখানে দাঁড়িয়ে ছিল সেখানেই দাঁড়িয়ে রয়েছে। এরপর জিজ্ঞাসার সুরে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।